আজকের থেকে আমি স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা এবং মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার 11-12 লেভেলের ভূগোল সিলেবাসের জিওমরফোলজি চ্যাপ্টার থেকে এই ইভলিউশন অফ স্লোপ বা ঢালের বিবর্তন শুরু করছি। ঠিক আছে, দেখো প্রথমেই আমরা দেখে নিই চলো যে এই স্লোপ কি, গ্রেডিয়েন্ট কি। ঠিক আছে, স্লোপ এবং গ্রেডিয়েন্টের মধ্যে পার্থক্যই বা কি, স্লোপ এবং গ্রেডিয়েন্ট কিভাবে পরিমাপ করা হয়, স্লোপ কিভাবে প্রকাশ করা হয়, গ্রেডিয়েন্ট কিভাবে প্রকাশ করা হয়। ঠিক আছে, দেখো তো এই স্লোপ কি, দেখো যদি খুব সহজ উদাহরণ দিয়ে বলি কেমন, দেখো মনে করো এই হচ্ছে সমুদ্র, এই হচ্ছে সমুদ্র সমতল, তাই তো, আর এটা কি, এটা হচ্ছে কি বেস লেভেল, তাই তো, সমুদ্র সমতল। ওকে, দেখো তো সমুদ্র সমতলে মনে করো এই স্থানটা এ স্থান, তাহলে এই স্থান দেখো সমুদ্র সমতলে অবস্থিত, তার মানে এই এ স্থানের উচ্চতা কত, কত 0 মিটার। ওকে, দেখো আর এটা মনে করো বি স্থান, এটা মনে করো বি স্থান, তো বি স্থানের দূরত্ব এই এ স্থান থেকে 1 কিলোমিটার। ক্লিয়ার কি বলছি, এই বি স্থানের দূরত্ব কত, এ স্থান থেকে 1 কিলোমিটার দূরে বি স্থান অবস্থিত স্থলভাগে। ওকে, আর মনে করো এই বি স্থানের উচ্চতা 10 মিটার, মানে এখান থেকে এইটুকু 10 মিটার উঁচু। ক্লিয়ার, দেখো তাহলে এ স্থান বি স্থান, এ স্থানের উচ্চতা কত 0 মিটার সমুদ্র সমতলে অবস্থিত, আর বি স্থানের উচ্চতা কত 10 মিটার, তাই তো। এবার যদি এই 10 মিটার এখানের সর্বোচ্চ অংশ থেকে এই এখানের সর্বনিম্ন অংশ পর্যন্ত এরকম এই একটা রেখা টানলাম, ঠিক আছে, এই একটা দাগ টানলাম, তাহলে এই যে লেভেলটা পেলাম বা এই যে তলটা পেলাম, এই যে রেখাটা পেলাম, এই রেখাটাই হচ্ছে কি বলতো, বা এই তলটাই হচ্ছে কি বলতো, এটাই হচ্ছে স্লোপ। ঠিক আছে, তো এই যে রেখাটা টানলাম, এই রেখা কি করলো, এটা কি অনুভূমিক তল বলতে পারি, তাই তো। তাহলে এই রেখাটা কি অনুভূমিক তলের সঙ্গে এই একটা কোণ উৎপন্ন করলো, তাই তো, একটা কোণ উৎপন্ন করলো। মনে করো এই কোণটা মান 2 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই যে এখানকার এই যে স্লোপ তৈরি হলো, এই যে স্লোপ হলো, তাহলে এই স্লোপের মান কত 2 ডিগ্রি। তার মানে দেখো স্লোপ কি ডিগ্রিতে প্রকাশ করা হয় বা ডিগ্রিতে পরিমাপ করা হয়, তাই তো। তাহলে স্লোপ ডিগ্রিতে পরিমাপ করা হয়। ওকে, তো স্লোপ দেখো, স্লোপ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত হতে পারে। স্লোপ বা ঢাল, ভূমির ঢাল কত 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত হতে পারে। ক্লিয়ার, তাহলে এই যে কৌণিক মাপ, এই কৌণিক মাপটাই কি বলছি, এই কৌণিক মাপটাই হচ্ছে কি ঢালের পরিমাণ, তাই তো। এবার দেখো, এবার তোর এই যে স্লোপ হলো, দেখো তাহলে এই যে স্লোপের দেখো বা ঢালের দুটো মূল নিয়ন্ত্রক কি কি হবে বলো তো, ঢালের দুটো নিয়ন্ত্রক হবে, দেখো এক হচ্ছে এই উচ্চতা, আরেক হচ্ছে এই অনুভূমিক দূরত্ব, তাই কি না। কেন, দেখো যে এই যে উচ্চতা যদি বাড়ে বা কমে, মনে করো এই উচ্চতা বাড়লো, উচ্চতা বেশি আসে, তাহলে দেখো স্লোপের পরিমাণ কি হবে, একই থাকবে, কি স্লোপের পরিমাণ পাল্টে যাবে, তাই তো। আবার মনে করো যদি দূরত্ব বাড়ে, অনুভূমিক দূরত্ব বাড়ে, মনে করো এখানে বি স্থানটা এখানে আছে, উচ্চতা 1 কিলোমিটারই আছে, ঠিক আছে, তাহলে এই যে স্লোপটা হবে, তাহলে দেখো এই ক্ষেত্রে কি হবে, স্লোপের পরিমাণ কমে যাবে, তাই তো। তাহলে দেখো যে এই স্লোপের পরিমাণটা কোনটা কমে যাবে, যদি দূরে দূরে অবস্থান করে, তাই কি না। তাহলে আমরা কি বলতে পারি যে স্লোপ বা ঢালের মূলত মানে প্রধান দুটি নিয়ন্ত্রক, একটা কি কি, একটা হচ্ছে কি উচ্চতা, আরেকটা কি অনুভূমিক দূরত্ব। খুব ভালো করে মনে রাখবে, তাহলে স্লোপের প্রধান দুটি উপাদান, প্রধান দুটি নিয়ন্ত্রক কি, একটা হচ্ছে উচ্চতা, ভূমির উচ্চতা, আরেকটা কি, আরেকটা হচ্ছে অনুভূমিক দূরত্ব। এবার দেখো এই গ্রেডিয়েন্ট কি, ঠিক আছে, দেখো তাহলে এখানে স্লোপ কি বললাম, যে এই যে লেভেল বা এই যে রেখাটা এই অনুভূমিক তলের সঙ্গে যে কোণ উৎপন্ন করলো, সেই কোণের মানটাই হচ্ছে কি এখানকার ভূমির ঢালের
মান, তাই তো কত 2 ডিগ্রি। কি বলছে এখানে 2 ডিগ্রি কোণ সৃষ্টি হয়েছে, তাহলে 2 ডিগ্রি হচ্ছে এখানকার ভূমির কি ঢালের পরিমাণ, তাই তো, বা ঢালের মান, তাই তো। এবার দেখো কিরকম, তাহলে দেখো এই যে এ স্থান কি বলেছে, এ স্থানের উচ্চতা কত 0 মিটার, আর এই বি স্থানের উচ্চতা কত কত এটা 10 মিটার, তাই তো। তাহলে এ আর বি স্থানের মধ্যে উচ্চতার পার্থক্য কত 10 মিটার, তাই তো। যদি বলি এ স্থান থেকে বি স্থানের উচ্চতা কত বেড়েছে 10 মিটার উচ্চতা বেড়েছে, তাই তো। আর এ স্থান আর বি স্থানের মধ্যে দূরত্ব কত, এ স্থান আর বি স্থানের মধ্যে দূরত্ব কত 1 কিলোমিটার, তাই তো। তো এই বিষয়টাকে যদি এভাবে বলি যে প্রতি 1 কিলোমিটার দূরত্ব বৃদ্ধিতে 10 মিটার উচ্চতা বৃদ্ধি পায়, কি বলছি, প্রতি 1 কিলোমিটার দূরত্ব বৃদ্ধিতে 10 মিটার উচ্চতা বৃদ্ধি পায়, মানে যদি এরকম ভাবে বলি যে 10 মিটার 1 কিলোমিটার, যে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 10 মিটার উচ্চতা বৃদ্ধি পায়, তাহলে সেটাকেই বলা হবে গ্রেডিয়েন্ট। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে এই যে স্লোপ, স্লোপ কি, তাহলে এই ভূমিটার স্লোপ কত, এই ভূমির স্লোপ কত 2 ডিগ্রি, তাই তো। এই ভূমির স্লোপ 2 ডিগ্রি, তাই তো। তাহলে দেখো এখানে শুধু কি মান আছে, ডিগ্রি বললে মান আছে, তাই তো, মান কিন্তু অভিমুখ নেই, তাই তো। আর আমরা কি জানি, যে রাশির কি শুধু মান আছে সেটাকে কি বলা হয়, কি কি স্কেলার রাশি, তাই তো। তাহলে স্লোপ হচ্ছে কি, স্লোপ হচ্ছে স্কেলার রাশি, খুব ভালো করে মনে রাখবে, তাই তো। আর যখন গ্রেডিয়েন্ট বলবো, গ্রেডিয়েন্টের কি আছে, মান এবং অভিমুখ দুটাই আছে, তাই তো। এই মান মানে অভিমুখ আর মান দুটাই আছে, তাই তো। তাহলে গ্রেডিয়েন্ট হচ্ছে কি ভেক্টর রাশি, যেহেতু মান এবং অভিমুখ দুটাই আছে এই জন্য গ্রেডিয়েন্ট হচ্ছে ভেক্টর রাশি। ক্লিয়ার? তাহলে স্লোপ কি, স্লোপ হচ্ছে স্কেলার রাশি, আর গ্রেডিয়েন্ট কি, গ্রেডিয়েন্ট হচ্ছে ভেক্টর রাশি। এবার যদি আমরা স্লোপ বা ভূমির ঢালের সংজ্ঞা বলি, ডেফিনেশন বলি, তাহলে কেমন হয় দেখো, যে একক দৈর্ঘ্যমানের ভূপৃষ্ঠ অনুভূমিক তলের সঙ্গে যে কোণে উন্নত বা অবনত থাকে তাকে ভূমির ঢাল বা স্লোপ বলে। ক্লিয়ার? আবার দেখো, আমরা জানি যে প্রত্যেকটি ভূমির উপরই কি একটা স্লোপ বা ঢাল থাকে, এই তো। কি বলছি, প্রত্যেকটা ভূমির উপরই একটা স্লোপ বা ঢাল থাকে। তাই স্লোপ বা ঢাল হলো ভূমিরূপের গঠন ও আকৃতিগত একক, খুব ভালো করে মনে রাখবে যে স্লোপ বা ঢালই হলো ভূমিরূপের গঠন ও আকৃতিগত একক। যদি প্রশ্ন হয় যে কোনো ভূমিরূপের গঠন ও আকৃতিগত একক কি, তাহলে উত্তর কি হবে, যে গঠন, ভূমিরূপের গঠন ও আকৃতিগত একক হলো স্লোপ বা ভূমির ঢাল। এই স্লোপ বা ভূমির ঢাল জিওমরফোলজিতে বা ভূমিরূপ বিদ্যায় কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। কেন দেখো, আমাদের যে পৃথিবী পৃষ্ঠ, আমাদের পৃথিবী পৃষ্ঠ, এই যে গ্লোব আছে, তো গ্লোবের ক্ষেত্রে এই যে পৃষ্ঠটা আছে, গ্লোবের এই পৃষ্ঠ বা স্থলভাগগুলো আছে কি একদমই কি মসৃণ বা সমতল, তাই তো। কিন্তু অ্যাকচুয়াল পৃথিবীর পৃষ্ঠটা কি এরকম গ্লোব যেরকম মসৃণ বা সমতল, সেরকম সমতল কি সমতল নয়, তাই কি না, যে কোথাও আছে উঁচু আর কোথাও আছে নিচু, মানে কি এই যে ভূপৃষ্ঠটা হচ্ছে বন্ধু, তাই তো। তাহলে এই যে ভূপৃষ্ঠ কোথাও উঁচু কোথাও নিচু, এই যে বন্ধুর হয়েছে কি জন্য, এই ভূমির ঢাল বা স্লোপের জন্যই কিন্তু কি ভূপৃষ্ঠ বন্ধুর বা উঁচু নিচু হয়েছে, তাই তো। আবার দেখো, আমরা ভূমিরূপগুলোকে চিহ্নিত করি, তাই তো। আমরা ভূমিরূপগুলোকে চিহ্নিত করি কিসের সাপেক্ষে, আমরা উচ্চতার সাপেক্ষে বা উচ্চতার নিরিখে আমরা ভূমিরূপগুলোকে চিহ্নিত করি, তাই তো। যেমন দেখো, আমরা নিচু ক্লাসগুলোতে যেভাবে পড়াই যে ভূমিরূপের উচ্চতা যদি 900 মিটারের বেশি হয় তাহলে সেটাকে আমরা বলি, সেই ভূমিরূপকে কি বলি, পর্বত, তাই তো। আবার ভূমিরূপের উচ্চতা যদি 600 থেকে 900 মিটারের মধ্যে হয় তখন আমরা তাকে বলি কি, পাহাড়, তাই তো। আবার ভূমিরূপের উচ্চতা যদি 300 থেকে 600 মিটারের মধ্যে হয় তখন আমরা তাকে কি বলি, মালভূমি, তাই তো। আবার ভূমিরূপের উচ্চতা যদি 0 মিটার থেকে 300 মিটারের মধ্যে হয় তখন আমরা তাকে বলি সমভূমি। কিন্তু ভূমিরূপ চিহ্নিতকরণের ক্ষেত্রে, ভূমির উচ্চতাটাই কিন্তু শেষ কথা নয়।
কেন দেখো, আমরা এই যে বললাম যে ভূমির উচ্চতা যদি 300 থেকে 600 মিটারের মধ্যে হয় তখন সেটাকে আমরা মালভূমি বলি, তাই তো? কিন্তু বাস্তবে দেখা যায় যে এমন অনেক মালভূমি আছে যাদের উচ্চতা 600 মিটারের বেশি, যেমন পামির মালভূমি, যাকে আমরা পৃথিবীর ছাদ বলি। তো এই পামির মালভূমির উচ্চতা কত? 4000 মিটারেরও বেশি। কিন্তু এখানে আমরা কি বললাম যে ভূমির উচ্চতা 300 থেকে 600 মিটারের মধ্যে হলে সেটাকে আমরা বলি মালভূমি, তাই তো? আবার দেখো যে এমন অনেক পাহাড় আছে যাদের উচ্চতা 900 মিটারের মধ্যে 900 মিটারের চেয়েও বেশি হয়, ঠিক আছে? তার মানে দেখো যে ভূমিরূপ চিহ্নিতকরণের ক্ষেত্রে শুধুমাত্র উচ্চতাটাই কিন্তু বিচার্য বিষয় নয়। ভূমিরূপ চিহ্নিতকরণের ক্ষেত্রে ভূমির ঢালেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কীরকম? ভূমির ঢালের সাপেক্ষেই ভূমিরূপগুলো চিহ্নিতকরণ করা হয়, ঠিক আছে? তাই বলা যায় যে অল ল্যান্ডফর্মস হ্যাভ দেয়ার আইডেন্টিটি ডিউ টু স্লোপ। তার মানে কি, স্লোপের জন্যই বা স্লোপের মাধ্যমেই প্রত্যেকটা ভূমিরূপ তার নিজস্ব, প্রত্যেকটা ভূমিরূপকে চিহ্নিত করা যায়, বা প্রত্যেকটা ভূমিরূপ তার নিজস্ব পরিচয় সৃষ্টি করে। আবার দেখো যে কোনো অঞ্চলের ভূমিরূপের বৈশিষ্ট্য সেখানকার ভূমির ঢালের দ্বারাই নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে? তার মানে কোনো ভূমিরূপের বৈশিষ্ট্য কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? মূলত ভূমির ঢালের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। কারণ যে ল্যান্ডফর্ম ইজ দ্য রেজাল্ট অফ কম্বিনেশন অফ স্লোপ, অর্থাৎ কি, যে ভূমিরূপ আসলে অসংখ্য ঢালের যৌথ ফল। তাহলে ভূমিরূপ কি? ভূমিরূপ হচ্ছে অসংখ্য ঢালের সমষ্টি বা অসংখ্য ঢালের যৌথ ফল, ঠিক আছে? আবার কেমন দেখো, মনে করো কোনো নদী আছে, ঠিক আছে? তো ওই নদীতে কি পরিমাণে জল আসবে, নদীর জলের গতিবেগ কতটা হবে, ঠিক আছে? নদীতে কি পরিমাণে ক্ষয়জাত পদার্থ বা পলি বাহিত হবে, নদীর কোন অংশে কি ধরনের ভূমিরূপ গঠিত হবে, তার অনেকটাই নির্ভর করে কিসের উপরে? তার অনেকটাই নির্ভর করে, আমরা জানি কিসের উপরে? ভূমির ঢাল বা স্লোপের উপরে, তাই তো? আর এই জন্যই ভূমিরূপ বিদ্যা বা জিওমরফোলজিতে ভূমির ঢাল বা স্লোপ খুবই ইম্পর্ট্যান্ট। এবার আমরা দেখে নিয়ে চলো যে এই ঢালের সৃষ্টি ও ঢালের বিবর্তন কিভাবে ঘটে, ঠিক আছে? দেখো যে ঢালের সৃষ্টি ও ঢালের বিবর্তনের জন্য মূলত দুটা শক্তি দায়ী। একটা হচ্ছে যে অভ্যন্তরীণ প্রক্রিয়া, আরেকটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। খুব ভালো করে মনে রাখবে। তাহলে ঢালের সৃষ্টি ও বিবর্তনের জন্য কটা পদ্ধতি বা প্রক্রিয়া দায়ী? দুটা পদ্ধতি বা প্রক্রিয়া দায়ী। একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রক্রিয়া, আর একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। ওকে, মনে রাখবে এই অভ্যন্তরীণ প্রক্রিয়ার মাধ্যমে ঢালের উৎপত্তি ঘটে, ভূমির ঢালের উৎপত্তি ঘটে। কি? অভ্যন্তরীণ প্রক্রিয়ার মাধ্যমে ভূমির ঢালের উৎপত্তি ঘটে। আর এই বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ঢালের বিকাশ ও বিনাশ ঘটে। ক্লিয়ার? দেখো তাহলে এই অভ্যন্তরীণ প্রক্রিয়া কি ঢালের উৎপত্তি ঘটে, কিভাবে ঘটে? দেখো যে অভ্যন্তরীণ প্রক্রিয়া মানে হচ্ছে বহির্ভাবক আলোড়ন, গিরিজনী আলোড়ন, অগ্নুৎপাত, এগুলো হচ্ছে অভ্যন্তরীণ প্রক্রিয়া। তো এই অভ্যন্তরীণ প্রক্রিয়ার মাধ্যমে কি বলছি? ঢালের উৎপত্তি ঘটে। কিভাবে ঘটে? দেখো, মনে করো এই কোনো একটা ভূমি আছে, ঠিক আছে? তো এখানে এই দুটা প্রায় সমান্তরাল ফাটল ধরলো বা চ্যুতির সৃষ্টি হলো। এবার যদি এখানে মহীভাবক আলোড়ন ঘটে, মহীভাবক আলোড়নে কি হয়? শিলাস্তর উপর নিচ ওঠানামা করে, তাই তো? কোনো একটা অংশ উপরে উঠে যায়, কোনো একটা অংশ নিচে বসে যায়। তো মনে করো এখানে মহীভাবক আলোড়ন ঘটলো, তো এটা মাঝখানের অংশ উপরে উঠলো, তাহলে কি হবে? ঠিক মাঝখানের অংশ উপরে উঠলে ঠিক এরকম হবে, তাই কি না? দেখো ঠিক এরকম হবে। দেখো কি তৈরি হলো? মাঝখানে বহির্ভাবক আলোড়নে এরকম দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী ভূখণ্ড যদি উপরে উঠে যায়, তাহলে মাঝখানে স্তূপ পর্বতের সৃষ্টি হবে। আর এই স্তূপ পর্বতের সৃষ্টি হলো বলেই কি, দেখো এই যে ভূমির ঢালগুলোর
সৃষ্টি হলো, তাই তো ভূমির ঢালের সৃষ্টি হলো। ঠিক একই রকম যদি এই মাঝখানের অংশ নিচে বসে যায় তাহলে কি তৈরি হবে? মাঝখানের অংশ নিচে বসে গেলে কি গ্রস্ত উপত্যকার তৈরি হয়, তাই কি না? এরকম গ্রস্ত উপত্যকার তৈরি হয়। তাহলে এই গ্রস্ত উপত্যকার তৈরি হলেও এখানে কি হলো? ভূমির ঢালের সৃষ্টি হলো, তাই তো? তাহলে এই অভ্যন্তরীণ প্রক্রিয়া বহির্ভাবক আলোড়নের ফলে এভাবে ভূমির ঢালের উৎপত্তি ঘটে। আবার দেখো, গিরিজনী আলোড়নেও ভূমির ঢালের উৎপত্তি ঘটে। কিভাবে? মনে করো এই কোনো শিলাস্তর আছে, এই কোনো সমতল শিলাস্তর আছে, শিলাস্তরের পৃষ্ঠদেশ, ওকে। এবার গিরিজনী আলোড়নে কি হয়? এই শিলাস্তরে মনে করো দুদিক থেকে পার্শ্বচাপ আসে, তাই তো? গিরিজনী আলোড়নে কি হয়? সংকোচন হয়, প্রসারণ হয়, দুদিক থেকে পার্শ্বচাপ আসে। তো শিলাস্তরে, পাললিক শিলাস্তরে যদি এরকম পার্শ্বচাপ আসে বা গিরিজনী প্রক্রিয়া ঘটে, ঠিক আছে, তাহলে কি হবে? এই শিলাস্তরে ভাঁজ পড়বে, এই শিলাস্তরে ঠিক এরকম ভাঁজের সৃষ্টি হবে। তো যখনই ভাঁজের সৃষ্টি হলো সঙ্গে সঙ্গে কি এই ভূমির কি ঢাল সৃষ্টি হলো, তাই তো? তাহলে ভাঁজ সৃষ্টির সঙ্গে সঙ্গেই ভূমির ঢালের সৃষ্টি হলো, ওকে। আবার দেখো, অগ্নুৎপাতের ফলে অনেক সময় কি হয়? লাভা বা ম্যাগমা বেরিয়ে এসে কি হয়? ভূপৃষ্ঠের উপরে, মনে করো ভূপৃষ্ঠ আছে, এই ভূপৃষ্ঠের উপরে কি হয়? এরকম শঙ্কু আকৃতির কি আগ্নেয়গিরি বা আগ্নেয় পর্বতের সৃষ্টি হয়। তাহলে এক্ষেত্রেও কি হচ্ছে? এই আগ্নেয় পর্বত সৃষ্টি হওয়াতে কি এই এরকম ভূমির ঢালের সৃষ্টি হচ্ছে, তাই তো? এভাবে অভ্যন্তরীণ প্রক্রিয়ার মাধ্যমে ভূমির ঢালের উৎপত্তি ঘটে। এরপর দেখো এই বহির্জাত প্রক্রিয়া। দেখো বহির্জাত প্রক্রিয়াগুলো কি আমরা জানি, তাই তো? কি যে আবহবিকার, ক্ষয়ীভবন, মাস ওয়াস্টিং, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, তাই তো? তাহলে এই শক্তিগুলো কি বা এই প্রক্রিয়াগুলো কি বহির্জাত প্রক্রিয়া, তাই তো? তো এই প্রক্রিয়াগুলো কি করে? এই প্রক্রিয়াগুলো ক্ষয়, বহন, তাই তো? ক্ষয় করে, বহন করে এবং সঞ্চয় করে, তাই তো? তাহলে ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে এই প্রক্রিয়াগুলো, মানে এই বহির্জাত প্রক্রিয়া, নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, এরা কি করে? আবহবিকার, ক্ষয়ীভবন, পুঞ্জিত স্খলন, এরা কি করে? ঢালের বিকাশ, ভূমির ঢালের বিকাশ ও বিনাশ ঘটায়, তাই তো? তাহলে এই দুটা প্রক্রিয়ার মাধ্যমেই, তাই তো, যে অভ্যন্তরীণ প্রক্রিয়া আর বহির্জাত প্রক্রিয়া, এই দুটা প্রক্রিয়ার মাধ্যমেই ঢালের সৃষ্টি ও ঢালের বিবর্তন ঘটে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা ধাপে ধাপে এই এলিমেন্টস অফ স্লোপ বা ঢালের বিভিন্ন অংশ বা বিভিন্ন প্রকার ঢাল সম্পর্কে জানব। এছাড়া থিওরিজ অফ স্লোপ ইভলিউশন, মানে ঢালের বিবর্তন তত্ত্বগুলি সম্পর্কে একে একে জানব। কি তত্ত্ব? যে স্লোপ ডিক্লাইন থিওরি অফ WM ডেভিস, মানে WM ডেভিসের স্লোপ ডিক্লাইন থিওরি সম্পর্কে জানব। এরপরে স্লোপ রিপ্লেসমেন্ট থিওরি, মানে পেঙ্কের স্লোপ রিপ্লেসমেন্ট থিওরি সম্পর্কে জানব। হিল স্লোপ সাইকেল থিওরি, কিংয়ের হিল স্লোপ সাইকেল থিওরি সম্পর্কে জানব। উডের মডেল সম্পর্কে জানব। এভাবে ধারাবাহিক ক্লাস চলতেই থাকবে। আর এখানে এই দুটো কিন্তু আলাদা করে প্রশ্ন হতে পারে যে স্লোপ ডিক্লাইন থিওরি এর প্রবক্তা কে? তাহলে উত্তর কি হবে? WM ডেভিস। আর প্রশ্ন হতে পারে স্লোপ রিপ্লেসমেন্ট থিওরি এর প্রবক্তা কে? তাহলে উত্তর হবে পেঙ্ক। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাস।